ট্রাম্পের ফোনালাপের পর হুঁশ ফিরে পেলেন নরেন্দ্র মোদী। তড়িঘড়ি করে পাঠিয়ে দিলেন শুভেচ্ছা বার্তা। প্রশ্ন উঠেছে, এটা কি নেহাত নববর্ষের শুভেচ্ছা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইঙ্গিত? আওয়ামী লীগ সুযোগ খুঁজছিল যে একটা পরিস্থিতি তৈরি হলে তারা কর্মসূচি দেবে, তারা আন্দোলন করবে এবং সরকারকে দুর্বল করবে এবং নিজেদের অবস্থানটা পাকাপোক্ত করবে। খুবই খারাপ সময় চলছে বাংলাদেশ আওয়ামী লীগের। ইভেন শেখ পরিবারের জন্য একটা দুঃসময় যাচ্ছে। আর এর মাঝখানে বরাবরের মতন আল জাজিরার একটা রিপোর্টে এরই মধ্যে আওয়ামী লীগ নতুন সংকটের মধ্যে পড়েছে। দর্শক, গতকালকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করে যে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, এরপরই দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের নতুন সম্পর্ক গড়তে যাচ্ছে। নরেন্দ্র মোদী অতি শীঘ্রই যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করেছে, এবার সম্পর্ক ভালো করার জন্য দ্রুতই নেমে পড়েছেন। বাংলাদেশের জনগণের সাথে কিভাবে সম্পর্ক ভালো করবে এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি আওয়ামী লীগ কঠিন চাপে পড়ে গিয়েছেন আল জাজিরার প্রতিবেদনে এবার সকল তথ্য দিয়েছেন। এই ভিডিওতে রয়েছে, না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। 27 দিন পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবচেয়ে নিকট প্রতিবেশী বাংলাদেশকে ভারতের শুভেচ্ছা জানাতে এত সময় লাগার পেছনে কারণ কি? পলাতক শেখ হাসিনা, নাকি ট্রাম্পের ফোনালাপের পর হুঁশ ফিরে পেলেন নরেন্দ্র মোদী? তড়িঘড়ি করে পাঠিয়ে দিলেন শুভেচ্ছা বার্তা। প্রশ্ন উঠেছে, এটা কি নেহাত নববর্ষের শুভেচ্ছা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইঙ্গিত? ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে যাওয়ার পর 27 জানুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপ হয়। ফোনে নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন, আমার প্রিয় বন্ধু। দুই বন্ধুর কথোপকথনে শুধু অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, অবৈধ ভারতীয়দের দেশে ফেরত আনা এবং এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। এই অঞ্চল মানে অবধারিতভাবে বাংলাদেশ প্রসঙ্গ। এদিকে 23 জানুয়ারি রয়টার্সের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নয়াদিল্লির সাথে টানাপোড়েনের সম্পর্ক ব্যক্তিগতভাবে অনেক কষ্ট দেয়। বাংলাদেশ ভারত সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত। একদিকে ট্রাম্পের ফোন, আরেকদিকে ইউনূসের আহ্বান। এর পরপরই এলো মোদীর শুভেচ্ছা। আর তাই প্রশ্ন উঠছে, এটা কি শুধুই কাকতালীয় নাকি এই সাধারণ শুভেচ্ছা বার্তার পেছনে রয়েছে বিশেষ কোনো ইঙ্গিত? ইঙ্গিত যাই থাকুক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভালো নেই তা তো সহজেই অনুমেয়। ট্রাম্পের শপথে জায়গা হয়নি তার, এ নিয়ে নিজের দলের ভেতরে রয়েছে নানা অস্বস্তি। তারপর ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক তলানিতে। সোনার ডিম পাড়া হাঁস বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে ভারতের অর্থনীতি এখন তলানিতে। এদিকে বন্ধু ট্রাম্পও বলছেন, ভারতের পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে। কয়েক লক্ষ ভারতীয়কে আমেরিকা থেকে ভারতে পাঠানো হবে। এ চাপ ভারত কিভাবে মোকাবেলা করবে? খুবই খারাপ সময় চলছে বাংলাদেশ আওয়ামী লীগের। ইভেন শেখ পরিবারের জন্য একটা দুঃসময় যাচ্ছে। আর এর মাঝখানে বরাবরের মতন আল জাজিরার একটা রিপোর্টে আওয়ামী লীগ সরকারের সেনাবাহিনীর মধ্যে একটা মানে কি বলা হয়েছে, উই আর শেখ হাসিনাস ম্যান, আমাদের সাবেক সেনাপ্রধানকে নিয়ে একটা ফিচার সারা পৃথিবীকে একটা ধাক্কা দিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের অনেকগুলো কারণের মধ্যে অনেক ধরনের রিপোর্ট, ইন্টারন্যাশনালি এই বিষয়গুলো নিয়ে আলোচনা, এগুলো কিন্তু একটা ইফেক্ট ফেলছিল। এর মধ্যে আল জাজিরার সেই রিপোর্ট। দিন শেষে এখন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, আবারও আওয়ামী লীগকে নিয়ে একটা রিপোর্ট করছে আল জাজিরা। তবে এই রিপোর্টটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট কি বলা যে পজিটিভ একটা রিপোর্ট করছে, যদি আওয়ামী লীগ এই সমালোচনাগুলোকে মেনে নেয়। আল জাজিরা রিপোর্টের লাইনটা ছিল এরকম যে, আওয়ামী লীগে বিভক্তি, চ্যালেঞ্জের মুখে শেখ হাসিনা। কথাটা সত্য। এখানে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার সাক্ষাৎকার আপনার এই আল জাজিরা নিয়েছে। তারপরে তারা আপনার এখানে সামনে নিয়ে আসছে যে, যখন জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলছিল, তখন আওয়ামী লীগ সরকারের ভূমিকার মধ্যে প্রথম কি ছিল, সরকার ভাবছিল 8-10টা কি বলা হয় যে বিক্ষোভের মতন এটা একটা আন্দোলন চলছে। প্রথম দিকে কিন্তু হালকা নিছে। ইভেন আমরা তখন সবাই বলছি, যখন আবু সাইদ গুলি খাইছিল, তখন শেখ হাসিনার উচিত ছিল আবু সাইদ ইস্যুতে একটু কথা বলা, আবু সাইদের বাড়িতে যাওয়া। এটা কিন্তু তিনি করেন নাই। আর আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন, তারাও এগুলাকে এনজয় করতেছিল। আল জাজিরার রিপোর্ট এটা বলতেছে যে, আওয়ামী লীগ অফিসে তখন পার্টি চলতেছিল এক ধরনের প্রথম দিকে, এটা পাত্তাই দেয় নাই। ইভেন দলীয় ঊর্ধ্বতন কয়েকজন নেতার কথার বাহিরে শেখ হাসিনার কান পর্যন্ত কোনো কথা পৌঁছানোই যাইতো না। মাঠে কি চলছে সেটা শেখ হাসিনার কান পর্যন্ত যাইতো না। তিনি বুঝতেনও না, বা তার আশেপাশে বলয় ঘিরে থাকা আওয়ামী লীগের
8 থেকে 10 জনের একটা সিন্ডিকেট, লাইক ওবায়দুল কাদের থেকে শুরু করে অনেকেই নাকি তারা আসলে ওনার কাছে এই বিষয়গুলো নিয়ে এতটা খোলামেলা আলোচনা করতেন না। তো তিনি ভাবতেন যে এই স্টেজে যাইতেন, বিভিন্ন প্রোগ্রামে যাইতেন, লক্ষ লক্ষ লোকের সমাবেশ দেখতেন, চারদিকে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। কিন্তু দলীয় নেতাকর্মীরা আজকে যে দেখেন, আওয়ামী লীগ গেল কয়েকদিন আগে একটা হরতালের ডাক দিয়েছিল, 10 জন নেতা আপনি মাঠে পাইছেন, কেন পান নাই? আওয়ামী লীগের মধ্যে বিভক্তি আসবে, এটা বাস্তব। কেন আসবে? যেই পরিমাণ আওয়ামী লীগ আমরা মাঠে দেখছি, এরা সব কিন্তু আওয়ামী লীগ না। একটা মুজিব কোট লাগায় যদি ধরেন এলাকার মধ্যে একটা লেবার বা একটা গুন্ডা, সিসকে চোর, সে যদি ভাই লাখ লাখ টাকার মালিক হইতে পারে, এলাকার একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করতে পারে, তার হাতে ক্ষমতা চলে আসে, প্রশাসন তার কথা শুনে, তো সে কেন করবে না? কিন্তু তার অন্তরে কি আওয়ামী লীগ ধারণ ছিল? আজকের দিনে বিএনপির মধ্যে আপনি দেখেন না, একটা ভাব চলে আসছে না, দল ক্ষমতায় আসে নাই, কিন্তু এখনই এই টেন্ডেন্সিটা চলে আসছে। তো আল জাজিরার রিপোর্টটা বলছে, নাম প্রকাশ অনিচ্ছুক বেশ কয়েকজন নেতার তারা সাক্ষাৎকার নিয়ে বলছে যে আপনার শেখ হাসিনা, তাদের সকলের আওয়ামী লীগের পুরার মধ্যে একটা চিন্তা ছিল যে শেখ হাসিনা সব ঠিক করে ফেলবেন। এর মধ্যে দিয়েই আওয়ামী লীগের উপর মহলের মনোভাবটা প্রকাশ পেয়েছে, অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা মোটেও আমলে নেয়নি তৎকালীন সময়। 3 সপ্তাহের পরও আপনার যখন এই অভ্যুত্থান চলছিল, তখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এটাও আওয়ামী লীগের একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং এটা নিয়ে দলের মধ্যে সব এমপিরা যেটার পক্ষে ছিল তা না। তবে ওই মুহূর্তে সিদ্ধান্তগুলো নিত একদম টপ লেভেলের কয়েকজন নেতা। আর এখানে আমরা যদি দেখি যে আপনার এই মুহূর্তে আওয়ামী লীগের মধ্যে যারা হাইব্রিড ছিল তারা কিন্তু আস্তে আস্তে ঝরে যাচ্ছে। খুলনায় আওয়ামী লীগের ছাত্র বিষয়ক শাখা বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতা বলছেন, যখন টেলিভিশনে নাটকে পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল, তখনও কিছু নেতাকর্মী নিয়ে আমি খুলনা রাজপথে অবস্থান করেছিলাম। আমার একজন সিনিয়র নেতা, ওনাকে ফোন দিয়ে চেষ্টা করলাম, তার ফোন ছিল বন্ধ। ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। শেখ হাসিনার আচমকা পলায়নটা কত না কত পুরো আওয়ামী লীগকে হিলাই দিছে। আওয়ামী লীগ এতটা দুর্বল ছিল না, কিন্তু যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, আওয়ামী লীগের শত শত এমপি মুহূর্তের মধ্যে চলে গেল। রুটমাঠ পর্যায়ে, যে আমার ভিডিওতে যারা কমেন্ট করেন, এরকম পোলাপাইনগুলো কিন্তু দেশে বিদেশে সক্রিয় ছিল, রাজপথে সক্রিয় ছিল। যখন নেতা পালাই যায় তখন কি হয়? মনোবল ভেঙে যায়। আর এখন নানান ইস্যুতে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, বাংলাদেশের ইতিহাসের এই প্রথম কিন্তু নরেন্দ্র মোদী বাংলাদেশের সরকারের সাথে যেভাবে সম্পর্ক খারাপ হতে চেয়েছিল, ইতিমধ্যেই আবারও সম্পর্ক ভালো করার জন্য তারা বাংলাদেশের সরকারের কাছে মাথা নত করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, নরেন্দ্র মোদী সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে শুভেচ্ছা দিয়েছেন, 2025 সালের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন। এরপর আলোচনার জন্ম দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ফোন করেছে নরেন্দ্র মোদীকে, এরপরেই কেন বাংলাদেশের সরকারের কাছে ফোন করেছে নরেন্দ্র মোদী। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।